ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব WBSSC গ্রুপ ডি এর মক টেস্ট 1 এবং এটাই হচ্ছে একটাই মক টেস্ট আমি গ্রুপ ডি করাচ্ছি। এর আগে দেখবে আমি গ্রুপ সি তে অনেকগুলো মক টেস্ট দিয়েছি, বাট গ্রুপ ডি তে একটাই মক টেস্ট করাচ্ছি। আশা রাখছি এই যে তোমরা রবিবার দিন পরীক্ষা দেবে সেখানে তোমরা দেখবে অনেক কোশ্চেন হয়তো হুবহু কমন পাবে, এবং যারা এই মক টেস্টটাকে নিজেরা প্রিন্ট আউট বের করে দিতে চাইছো তাদের বলবো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে পিডিএফটা প্রিন্ট আউট করে আজকের মধ্যেই মক টেস্ট দিয়ে দাও, তারপরে তোমরা চেক করে নাও তোমাদের স্কোর কত হচ্ছে, দেখে নেবে একটা, তাহলে তোমার একটা কনফিডেন্ট বিল্ড হবে। ঠিক আছে, কোশ্চেনটা একদম আমি কিন্তু এক্সাম বেস তৈরি করেছি। এর মধ্যে আর্ট অ্যান্ড কালচার বেঙ্গলির যেমন আছে, বাংলার না ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার, যেটা তোমার কালচারাল যে ট্র্যাডিশনাল কালচার, সেখান থেকেও কিন্তু কোশ্চেন কিন্তু আমি দিয়েছি। তাহলে চলো প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করি। প্রথম প্রশ্নটি কি আছে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দুর্গাপূজা কোন বছরও কোন কোন বছরে ইউনেস্কো স্বীকৃতি পায়। তাহলে নিশ্চয়ই জানো যে দুর্গাপূজা ইউনেস্কোর কিন্তু একটা স্বীকৃতি পেয়েছে, এবারে কোন বছর পেয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে এটি হচ্ছে 2021 সালে। অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গম্ভীরা ডান্স ইজ পপুলার ইন হুইচ ডিস্ট্রিক্ট। তাহলে কোন ডিস্ট্রিক্টে এই গম্ভীরা নৃত্য খুবই জনপ্রিয়? তো মনে রাখবে এটা মালদা ডিস্ট্রিক্টে। তাহলে দেখো কিছু জায়গায় আছে সেখানে কিন্তু ডান্স বা নৃত্য সেখানে খুবই ফেমাস। যেমন দেখো এই পুরুলিয়াতে দেখবে ছৌ নৃত্য, ছৌ, ঠিক আছে, এই ছৌ নৃত্য হচ্ছে পুরুলিয়াতে ফেমাস। এবং তার সঙ্গে সঙ্গে দেখবে পুরুলিয়াতে আরো একটা হয়, সেটা হচ্ছে ঝুমুর নাচ হয়। ঠিক আছে, ঝুমুর, ঠিক আছে, ঝুমুর। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। পরের প্রশ্ন, পটচিত্র। পটচিত্র ইজ ফেমাস ইন, দেখো পটচিত্র যেটা মেনলি সেটা হচ্ছে কি বলতো, উড়িষ্যায় বিশাল ফেমাস। ঠিক আছে, উড়িষ্যার পটচিত্র। বাট আমাদের দিয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন জেলাতে পটচিত্র ফেমাস। তো পটচিত্র মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর ডিস্ট্রিক্টে। তাহলে মেদিনীপুর ডিস্ট্রিক্টটাও কিন্তু মনে রাখতে হবে, মেদিনীপুরের পটচিত্র। এবারে তোমার দেখবো না ভাগ থাকবে না, কিন্তু মেদিনীপুরই অপশন দেওয়া থাকবে। আচ্ছা, বালুচরী যে শাড়ি অরিজিনেটেড ফ্রম, তাহলে বালুচরী যে শাড়ির উৎপত্তি কোথা থেকে? তোমরা রাখবে বালুচরী শাড়ির উৎপত্তি হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। দেখো এইগুলো যে কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়েছি এগুলো সবই কি বলতো না, এই বাংলার আর্ট অ্যান্ড কালচার থেকেই কিন্তু দিয়েছি। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য প্রার্থনা সমাজ। তাহলে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? না, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মরাম পাণ্ডুরাঙ্গ। প্রশ্ন পড়ে এই যে প্রার্থনা সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? তোমরা রাখবে 1867 খ্রিস্টাব্দে আত্মরাম পাণ্ডুরাঙ্গ তিনি কিন্তু এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, পরের প্রশ্ন, কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হলে হুমায়ুন ভ্রাম্যমাণ জীবন করতে বাধ্য হন? তাহলে নিশ্চয়ই জানো হুমায়ুনের সঙ্গে সেই সময় কিন্তু শেরশাহের কিন্তু প্রচুর যুদ্ধ হতো। ঠিক আছে, এবং কয়েকটা যুদ্ধ ইম্পর্টেন্ট যুদ্ধ পড়ে, যেমন দেখো ব্যাটেল অফ চৌসা। চৌসাটা মনে রাখবে এটা 1539 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল কি ব্যাটেল অফ চৌসা। এই যুদ্ধে মনে রাখবে এই যুদ্ধে কিন্তু হুমায়ুন পরাজিত হয়েছিল। ব্যাটেল অফ কনৌজ, ব্যাটেল অফ কনৌজটা মনে রাখবে এটা হয়েছিল কি 1540 খ্রিস্টাব্দে, এবং এটাই কিন্তু ফাইনাল ডিফিট। এই ডিফিটের পরে তিনি কিন্তু একদম মানে তিনি কিন্তু ভ্রাম্যমান জীবনযাপন তিনি কিন্তু শুরু করবেন। তাহলে পরীক্ষায় আসে ব্যাটেল অফ কনৌজ, ঠিক আছে, বা ব্যাটেল অফ বিলবোগ্রাম যেটাকে বলা হয়, সেটা কিন্তু 1540 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং এটাই কিন্তু হুমায়ুনকে কিন্তু শেরশাহ ডিফিট করেছিল। খুবই পরীক্ষায় আসে কিন্তু। এরপরে নিশ্চয়ই আবার জানো যে ব্যাটেল অফ সিরহিন্দ হবে, আবার তিনি কিন্তু ফিরে আসবেন। ঠিক আছে, 1555 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ সিরহিন্দ হবে, সেটা কিন্তু পরবর্তীতে আবার হবে, 15 বছর পরে কিন্তু আবার একটা যুদ্ধ হবে, এবং হুমায়ুন কিন্তু আবার তার রাজ্যত্ব ফিরে পাবে তখন। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই, হুইচ অফ দ্য ফলোইং হেল্পস ইন ব্লাড ক্লটিং। তাহলে রক্ত তঞ্চনে বা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? তো ভিটামিন কে কিন্তু এটা হেল্প করে, কে না ভিটামিন কে। এবং দেখবে পরে যে কোন মৌল, ঠিক আছে, ব্লাড ক্লটিং এ হেল্প করে, মনে রাখবে ক্যালসিয়াম Ca++, ঠিক আছে, বা ক্যালসিয়াম 2+। এবং তোমার পরীক্ষায় এটাও আসে যে ব্লাড ক্লটিং কোন রক্তকণিকা কোণে, মনে রাখবে অনুচক্রিকা, ঠিক আছে, বা প্লেটলেট মনে রাখবে ব্লাড ক্লটিং এ কিন্তু হেল্প করে।
আচ্ছা, ভিটামিন এ আছে, ভিটামিন এ এর অভাবে তোমরা সবাই জানো যে রাতকানা রোগ হয়। ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, জেরপ্থ্যালমিয়া বা রাতকানা বা নিকটাইলোপিয়া খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, শোলা ফরেস্ট, শোলা ফরেস্ট এটা কোথায় দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে, শোলা ফরেস্ট যেটি দেখা যায় সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাটে কিন্তু শোলা ফরেস্ট কিন্তু দেখা যায়। পরের কোশ্চেন যে হু অ্যাপয়েন্ট দ্য চিফ মিনিস্টার, তাহলে ধরো যে কোনো রাজ্যের বলো চিফ মিনিস্টারকে কে নিয়োগ দেন? মনে রাখবে, চিফ মিনিস্টারকে নিয়োগ দেন কে না গভর্নর। গভর্নর দেখবে উনাকে কিন্তু শপথ বাক্য পাঠ করান, খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, হুইচ দ্য মেইন এয়ার হুইচ ইজ দ্য মেইন এয়ার পলিউটেন্ট, তাহলে এয়ার পলিউটেন্ট এখানে কোনটা? ওজোন আছে, মার্কারি আছে, অ্যাসবেস্টস আছে, কপার। দেখবে এই ওজোন গ্যাসটা কিন্তু প্রধান কিন্তু বায়ু দূষকের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, তাহলে ওজোন করতে হবে কিন্তু সঠিক উত্তর O3 বা ওজোন। আচ্ছা, হুইচ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, তাহলে আমাদের ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোনটি? না, ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটাকে বলা হয় কি না হেইলি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, হেইলি হেইলি ন্যাশনাল পার্ক, এবং যেটি অবস্থিত কোথায় না উত্তরাখণ্ডে অবস্থিত। এই হেইলি ন্যাশনাল পার্কের বর্তমানে নাম কিন্তু চেঞ্জ হয়ে কি হয়েছে না রামগঙ্গা, রামগঙ্গা ন্যাশনাল পার্ক, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জিম করবেট ন্যাশনাল পার্ক বা হেইলি ন্যাশনাল পার্ক কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে এখান থেকে এই কোশ্চেন গুলো কিন্তু আসতেই পারে, তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে। বলছে হু ফার্স্ট অবজার্ভ দ্য কনসেপ্ট অফ এক্সপান্ডিং ইউনিভার্স, তাহলে এক্সপান্ডিং ইউনিভার্স এটার কনসেপ্টটা বা ধারণাটা কে প্রথম দিয়েছিলেন? না এডুইন হাবল। এডুইন হাবল কিন্তু মনে রাখবে এই কনসেপ্টটা কিন্তু প্রথম দিয়েছিল। পরের প্রশ্ন দেখো কি আছে, বলছে ওয়াশিং সোডা কাকে বলা হয়? দেখো দুটো প্রশ্ন এখান থেকে আসে, একটা হচ্ছে ওয়াশিং সোডা, একটা বেকিং সোডা। ওয়াশিং সোডা কোনটা? না সোডিয়াম যে কার্বনেট, সোডিয়াম কার্বনেটকে বলা হবে কি ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা কিভাবে মনে রাখবে? দেখো Na2CO3 10H2O, ঠিক আছে, Na2CO3 10H2O, এটা হচ্ছে কি দেখো জল আছে, তাহলে জল মানে কি সেখানে ওয়াশিং, তাহলে ওয়াশিং সোডায় রাখবে জল থাকে। আর বেকিং সোডা যেটা সোডিয়াম বাইকার্বনেট, এখানে বাইকার্বনেট হবে, এটা লেখা আছে হাইড্রোজেন কার্বনেট, বাদ দাও ছাড়ো। NaHCO3, এটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেকিং সোডা। ঠিক আছে, এটা হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা বলতে পারো। ঠিক আছে, বেকিং সোডা বা খাবার সোডা, এটা মনে রাখবে এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তাহলে বাই থাকলে বেকিং হবে। আর ওয়াশিং সোডা বললাম কোনটা? কাপড় কাচা সোডা, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ক্লিয়ার? পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে যে হু ওন দা ইউএস ওপেন 2025, দেখবে স্পোর্টস থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, এবারে দু একটা প্রশ্ন আমি দেখে নিচ্ছি। দেখো কি দিয়েছি আমি, ইউএস ওপেন থেকে দিয়েছি। ইউএস ওপেন থেকে কোন মহিলা, কোন ফিমেল, ঠিক আছে, একক শিরোপা জিতেছেন? তোমার রাখবে এটা কে হবে না অপশন সি আরিয়ানা সাবেলেঙ্কা। ঠিক আছে। আচ্ছা, ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়? তো এটি পাস হয়েছিল মনে রাখবে 2019 সালে। 2019 সালে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। ইন কম্পিউটার টেকনোলজি টিবি, টিবি মানে কি? দেখো টিবি জিবি এগুলো সবই কিন্তু আসে। টিবি মানে কি? টেরাবাইট। টিবি হচ্ছে টেরাবাইট, মানে কি বলতো 1024 MB যদি দেওয়া হয়, 1024 MB সমান 1 TB হয়, সব আসে। ধরো 1 MB, ঠিক আছে, সমান কত কেবি পরীক্ষায় আসে যে 1024 KB, 1024 KBতে কিলোবাইটে কি হয় না তোমার 1 MB হয়। আবার 1024 MB সমান 1 TB, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, শর্টকাট কি? শর্টকাট কি? এই কেসের শর্টকাট কি মনে রাখবে Shift+F3, এটি কিন্তু পুলিশের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তাহলে দেখবে শর্টকাট কি পরীক্ষা আসতে পারে। দেখো এবার তোমাদের এসেছিল যে কন্ট্রোল CTRL, কন্ট্রোল+C মানে কি হয়? কপি হয়, তাই তো, কপি। কন্ট্রোল+V যদি হয়ে যেত তাহলে কি হয়ে যেত? পেস্ট হতো। ঠিক আছে, এগুলো সব পরীক্ষা আসে, কপি পেস্ট এগুলো সব পরীক্ষা আসে। আচ্ছা, এইচটিটিপি এর পূর্ণ নাম কি? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অপশন এ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। বলছে হু ফাইনালি ডিসাইডস whether a bill is a money bill, তাহলে একটা বিল যে মানি বিল কিনা সেটাকে কে ফাইনালি নির্ধারণ করবে?
না, ফাইনালি যে নির্ধারণ করবে সেটা হচ্ছে স্পিকার। কারণ কোথায় এটা প্রশ্ন পড়ে যে মানি বিলটা কোথায় ইন্ট্রোডিউস করা হয়। দেখো মানি বিল থেকে যা যা প্রশ্ন আসে আমি সব বলে দিচ্ছি। মানি বিল হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিল, যে বিলটা যদি পাস হয়ে যায় প্রেসিডেন্টকে কিন্তু সাইন করতেই হবে, প্রেসিডেন্ট কিন্তু এটাকে ব্যাক করতে পারবেন না। কারণ কি? কারণ মানি বিল যখন পেশ করা হয়, মানি বিলটা 110 নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে, আর্টিকেল 110-এ কিন্তু মনে রাখবে কি আছে, মানি বিল আছে। মানি বিলটা কি বললাম, এটা হচ্ছে প্রেসিডেন্টের কনসেন্ট, মানে প্রেসিডেন্টের সম্মতি, ঠিক আছে, প্রেসিডেন্টের সম্মতি নিয়ে কিন্তু এটাকে পেশ করা হয় কোথায়, লোকসভাতে। বোঝা গেল? এই জন্য কিন্তু মনে রাখবে, যেহেতু প্রেসিডেন্টের সম্মতি তো আগেই নিয়ে নেওয়া হচ্ছে না, তাহলে প্রেসিডেন্ট যখন এটা পাস হয়ে যাবে মানি বিলটা, তখন কিন্তু আর ব্যাক করতে পারবে না, ওনাকে কিন্তু সাইন করতেই হবে। ঠিক আছে, যদিও আমরা জানি প্রেসিডেন্টের ভেটো পাওয়ার আছে, বাট তবুও কিন্তু মানি বিলে কিন্তু সাইন করতেই হবে। আর মানি বিলটা কোথায় ইন্ট্রোডিউস হয়, মনে রাখবে এটা কিন্তু লোকসভাতে ইন্ট্রোডিউস হয়। তাহলে লোকসভায় সভাপতিত্ব কে করে, স্পিকার করে। তাহলে স্পিকারই তো এটাকে ফাইনাল ডিসাইড করবে না যে এটা মানি বিল না মানি বিল নয়। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে, বেসিক ইনফরমেশন। হু রোট এ ট্রেন টু পাকিস্তান, তাহলে এ ট্রেন টু পাকিস্তান কে লিখেছেন, না এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, খুশওয়ান্ত সিং। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। দেখো এই ছিল 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য রেখেছিলাম। এরপরে আমরা দেখে নেব কিছু লজিক্যাল রিজনিং এর প্রশ্নপত্র, যেগুলো তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্নই কিন্তু আসতে পারে। কমিউনিকেশন শব্দটি নিচের কোন শব্দটি গঠন করা যাবে না, তাহলে কমিউনিকেশন এই যে শব্দটি থেকে কোন শব্দটা তৈরি করা যাবে না। দেখো এখানে এস কিন্তু কোথায় নেই, বাট দেখো এই ইউনিসনের মধ্যে কিন্তু এস আছে, তাহলে এটাকেই তৈরি করা যাবে না। বাকিগুলো দেখবে সবগুলোই তৈরি করা যাচ্ছে, বাট এস নেই, তাহলে এস কি কখনো তৈরি করা যাবে না, যাবে না। পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো পরের প্রশ্ন কি বলেছে, একটু এটাকে কমিয়ে দিই, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে যে 4টি সংখ্যার এখানে বলছে অড কোনটা, ভিন্ন কোনটা, ব্যতিক্রমী কোনটা, সেটা বের করতে বলেছে এখানে। খুব ভালো করে খেয়াল করো। দেখো দুই ভাবে ভাবনা চিন্তা কিন্তু হতে পারে, কি একটা হচ্ছে প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার, মানে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, এরকম কিন্তু ভাবনা হতে পারে। বাট ভালো করে দেখো 21 এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা। বাকিগুলো দেখো এটা মৌলিক, এটাও মৌলিক, এটাও মৌলিক, এটাও মৌলিক, এটাও মৌলিক। ঠিক আছে, তাহলে এইরকম ব্যাপারটা আছে। তাহলে আমার কিন্তু মৌলিক যৌগিক যখন ভাবছি আমি, তখন কিন্তু আবার শেষে দেখো দুটোই কিন্তু যৌগিক এসে যাচ্ছে। তাহলে এরকম ভাবনা করলে কিন্তু হবে না, তোমাকে সিম্পল ভাবতে হবে। সিম্পল ভাবো, সিম্পলি দেখো এটা ডিফারেন্স কত, এদের মধ্যে 2 এর ডিফারেন্স, এটা ডিফারেন্স কত 2, এটার ডিফারেন্স কত 2, বাট এটার মধ্যে ডিফারেন্স কত আছে 3। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তুমি সিম্পল ভাবে ভাবো, তাহলে ডিফারেন্স বের করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ফিগারটাকে কি করতে বলেছে, কমপ্লিট করতে বলেছে। তাহলে বলছে নিচের কোন চিত্রটি ধারাটিকে সম্পূর্ণ করবে। একটু ভালো করে খেয়াল করো, একটা ট্রায়াঙ্গেল ছিল, সেই ট্রায়াঙ্গেলটা ওখানে কি হলো, এরকম ভাবে একটু কার্ভ হয়ে বেঁকে গেল, তাই তো। মানে আমি নিজে বলতে চাইছি যে এরকম একটি ট্রায়াঙ্গেল ছিল, যখন সেটা উপরে গেল, সেই ট্রায়াঙ্গেলটা এইরকম জাস্ট বেঁকে 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 হচ্ছে আর কি। তাহলে একই রকম নিশ্চয়ই নিচের মধ্যে কি ছিল, এই অপশন 4 নম্বরে যেটি ছিল আছে, এটি ছিল, এটা ছিল, ঠিক আছে, এটা ছিল, দেখাচ্ছি ছবিটাকে, এরকমটা ছিল, উপরে যে কি হলো কার্ভ হয়ে গেছে। তাহলে অপশন 4টাই কিন্তু এখানে বেস্ট, এবং এটাই উত্তর হবে, এটাই তোমাকে নিতে হবে। আচ্ছা, 24 নাম্বার প্রশ্ন কি বলছে, বলছে বাম দিক থেকে ডান দিকে এমন কতগুলি চিহ্ন আছে যাদের আগে একটি বিজোড় সংখ্যা এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা আছে। খুব ভালো প্রশ্ন। চিহ্ন খুঁজে বের করতে বলেছে, এরকম চিহ্ন যার আগে কি থাকবে, তাহলে একটা চিহ্ন যাই চিহ্ন হোক না কেন, তার আগে কি থাকবে, তার আগে থাকবে হচ্ছে অড, তার পরে থাকবে কি না ইভেন। ঠিক আছে, অড ইভেন, অড মানে এটা হচ্ছে বিজোড়, এটা হচ্ছে জোড় আর কি। বাস, এবারে দেখি আমরা চিহ্ন খুঁজতে থাকি। দেখো প্রথম যে চিহ্নটা আছে সেটাই আগে, তো কিছু সংখ্যায় নিয়ে বাদ দাও। এখানে ডলার চিহ্ন, ডলারে দেখো আগে আছে বিজোড়, পরে আছে জোড়, তাহলে একটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, একটা পেয়ে গেলাম। নেক্সট আমরা খুঁজি এই চিহ্ন দুটোই জোড় আছে, দুটোই জোড়, তাহলে এটা কেটে বাদ দিয়ে দাও। এই চিহ্নটা দুটোই বিজোড় দেওয়া আছে, তাহলে কেটে বাদ দাও। আচ্ছা, আবার এই চিহ্নটা আছে, তো বাদ দাও। এখানে হ্যাশট্যাগ চিহ্ন আছে, দেখো হ্যাশট্যাগের আগে কি আছে, বিজোড় আছে, পরে কিন্তু জোড় আছে, তাহলে এটাও
এটাও আবার কিন্তু একটা জোড় হলো। বাকি দেখি আর কিছু জোড় আছে, এই চিহ্ন আছে, আগে জোড় পরে বিজোড়, না আগে বলেছে বিজোড় হতে হবে, ঠিক আছে, তাহলে এটাও কেটে বাদ দিলাম। আর এই চিহ্নটার আগে তো কোনো সংখ্যাই নেই, তাহলে দেখতে পেলাম এরকম কতগুলি জোড় হলো, না দুটি জোড় হয়েছে, যার আগে আছে অড পরে আছে ইভেন। বাস এইভাবেই কিন্তু তোমাদের সিম্পল ওয়েতে করতে হবে। আচ্ছা 25 নাম্বার কি বলছে, বলছে 7টা বাক্স আছে এস টি ইউ ভি ডাব্লিউ এবং দেখো কি আছে ওয়াই জেড আছে, দিয়ে বলছে একটি আরেকটি উপরে রাখা হয়েছে এবং নির্দিষ্ট ক্রমে নয়, পরপর করে কিন্তু রাখা নেই। কিভাবে বলেছে সেটা তোমাকে সাজাতে হবে। আচ্ছা কি বলেছে আমরা দেখে নিই, বলছে এক্স ভি এর ঠিক নিচে আছে, তাহলে এক্সটা কি আর কার নিচে আছে, ভি এর ঠিক নিচে আছে হলো। ইউ এর উপরে শুধুমাত্র দুটি বাক্স আছে, তাহলে ইউ এর উপরে কটা বাক্স আছে, দুটা বাক্স আছে, আমি ধরে নিলাম দুটা বাক্স আছে ইউ এর উপরে, আমি সাইডে লিখে রাখছি, এখন কিন্তু ইউ কোথায় আছে আমরা জানি না। আচ্ছা টি বলছে এস এর ঠিক, টি এস এর ঠিক উপরে আছে, তাহলে টি কার উপরে আছে, এস এর ঠিক উপরে আছে হলো, আমি সাইডে লিখে রাখছি। আচ্ছা ইউটা কি আছে না ভি এর উপরে আছে, তাহলে ইউটা, আচ্ছা ইউটা কার উপরে আছে না ভি এর উপরে ইউ আছে। আর ইউ এর উপরে আমরা নিশ্চয়ই জানি দুটো আছে, সেই দুটো কি কি আছে আমরা এখন লিখবো না, ঠিক আছে, আমি খালি রেখে দিলাম যে দুটো আছে, হ্যাঁ এটা যেন মাথায় থাকে তোমার যে ইউ এর উপরে কটা আছে, দুটো আছে। আচ্ছা বলছে এক্স এর নিচে শুধুমাত্র দুটি বাক্স আছে, তাহলে এক্স এর নিচে কটা বাক্স আছে, শুধুমাত্র দুটো, তাহলে তার নিচে আর কিছু নেই। প্রশ্নটা কি দেখি, বলছে ভি এর নিচে কতগুলি বাক্স আছে। আচ্ছা ভি কোথায়, এই ভি, তাহলে ভি এর নিচে কতগুলো বাক্স আছে, দেখতে পাচ্ছ একটা দুটা তিনটা, তাহলে তিনটা বাক্স আছে। বাকি আমার দেখো এটাকে আমার প্রয়োজনও পড়লো না যে কোথায় আছে, কারণ যেহেতু বলে দিয়েছে যে এক্স এর নিচে দুটো বাক্স আছে, তার বেশি কিন্তু নেই, তাহলে নিশ্চয়ই যেটা উপরে দুটো ছিল, তাহলে ইউ এর উপরে যে দুটো আছে সেটা হচ্ছে কি টি এবং এস আছে, টি এবং এস আছে, বাস হয়ে গেল সিম্পল ওয়েতে, ঠিক আছে। যদিও আমার প্রয়োজন পড়বে না এটাকে, এই টি এস কোথায় আছে আমার প্রয়োজন নেই, তাতেই আমার কিন্তু উত্তর হয়ে যাচ্ছিল। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে, বলছে নিচের নিম্নলিখিত বর্ণের ধারাটি লক্ষ্য করো, দিয়ে বলছে যে কতগুলি ব্যঞ্জন বর্ণ আছে যাদের ঠিক আগে এবং পরে উভয় ক্ষেত্রেই স্বরবর্ণ, স্বরবর্ণ বলতে ভাওয়েল আছে আর কি। ধরো কোনো একটা কনসোনেন্ট আছে, কনসোনেন্ট, ঠিক আছে, কনসোনেন্টের আগেও আছে ভাওয়েল, ভাওয়েল পরেও আছে কি ভাওয়েল, মনে রাখতে হবে এইটা, কনসোনেন্টের আগে এবং পরে কি আছে, ভাওয়েল আছে। তাহলে আমরা কনসোনেন্ট খুঁজি এবারে। দেখো এখানে এল এর আগে তো দুটোই কনসোনেন্ট, কেটে বাদ দাও। ও এর আগে দেখো ভাওয়েল আছে, আর পরে দেখো কনসোনেন্ট আছে, তাহলে না দুদিকে ভাওয়েল কিন্তু থাকতে হবে। আচ্ছা কে এর দিকে তাকাই, আচ্ছা আমাকে কনসোনেন্ট খুঁজতে বলেছে, ওকে ওকে দেখবো না, কারণ ও তো ভাওয়েল না, দেখাটাই ভুল হয়েছে আমার। আচ্ছা আমি কে দেখি, কে এর আগে কি আছে, দেখো কি আছে না কে এর আগে ভাওয়েল, কে এর পরে আই, ভাওয়েলটা কি, ভাওয়েল হচ্ছে ও, সরি এ ই আই ও ইউ, এইগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কে একটা কনসোনেন্ট, কে এর আগে ও আছে, পরে আছে কি আই, তাহলে মিলছে, 1 নাম্বার সেট, ঠিক আছে, এটা 1 নাম্বার সেট পেয়ে গেলাম। নেক্সট পরে দেখো জে আছে, জে এর আগে আই আছে, পরে এন আছে, হবে না, এটা কেটে বাদ দাও। বি কেও কেটে বাদ দাও, এইচও হবে না, ঠিক আছে। ওয়াই ইউ এর পরে ওয়াই আছে না, হবে না। তাহলে জি, এখানে দেখো এখানটায় দেখো ভালো করে, এই যে ভি এর আগে কি আছে এ, ভি এর পরে কি আছে ই, তাহলে ভি এর আগে আছে ভাওয়েল, পরেও আছে ভাওয়েল, তাহলে এই যে দুটো সেট, বাকি দেখো আর কিছু সেট দেখতে পাচ্ছি না। তাহলে এই দুটো এমন সেট আছে বা দুটো এমন আছে যাদের আগে, ঠিক আছে, এমন দুটো কনসোনেন্ট আছে যাদের আগে পরে দুটোই কিন্তু ভাওয়েল আছে, তাহলে এটা কি হয়ে যাবে, অপশন এ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা পরেরটা দেখে নিই কি বলেছে, না ওয়াটার ইমেজ বা জল প্রতিবিম্ব বের করতে বলেছে, খুব ভালো প্রশ্ন। আচ্ছা ওয়াটার ইমেজের আমি বলেছিলাম অপশন কাটবে, এবং এই জায়গায় তোমরা কি করবে, মিররকে প্লেস করবে নিচে, ওয়াটার ইমেজ হলে নিচে মিররকে প্লেস করতে হয়। তাহলে এই যে জি এর উল্টা বসবে, তাহলে জি এর উল্টা আর এরও উল্টো বসবে, ঠিক আছে। কিন্তু দেখো এইখানে যে আটটা করেছে, সে আটটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, তাহলে এটা আমার কেটে গেল, প্রথমেই হয়ে গেল। আচ্ছা এবার দেখো এই নাইনটা কি হবে, এই যে এইটা আসবে,
এইটা কিন্তু আসবে না, এটা 6 করে দিয়েছে, তাহলে এটা কেটে বাদ দিয়ে দাও, দুটো অপশন কেটে বাদ দিয়ে চলে গেল। পরে দেখো আমি একদম শেষের দিকে যাচ্ছি, এখানে দেখো এস সোজা আছে, এখানে কি সোজা এস কখনো হবে না, হবে না, কেটে বাদ চলে গেল, তাহলে অপশন 3 হবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, অপশন 3 যেটা আছে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। এবারে পুরো মিলানোর প্রয়োজন নেই, এরকম কেটে কেটে তোমরা করবে, তাহলে কি হবে, সুবিধা হবে। পরেরটা বলছে এদের মধ্যে কোনটি আলাদা, একদম ডিফারেন্ট কোনটি সেটা তোমাকে খুঁজে বের করতে বলেছি। বাজরা, ঠিক আছে, বাজরা মনে রাখবে এক প্রকারের কি না গ্রেন, ঠিক আছে, এক প্রকারের শস্য, এটা কি এক প্রকারের শস্য। আচ্ছা মাস্টার্ড, রাইস, রাইসটা কি, রাইসটাও মনে রাখবে গ্রেন, ওয়ান টাইপস অফ গ্রেন। হুইট কি, এটাও একটা গ্রেন শস্য, তাই তো। বাট মনে রাখবে মাস্টার্ড, মাস্টার্ড মানে কি সরিষা, এটা কিন্তু ওয়েল সিড, ঠিক আছে, এটা কি ওয়েল সিড, তাহলে এই ওয়েল সিড এটাই কিন্তু আমার উত্তর হয়ে যাবে। ক্লিয়ার, বাকিগুলো তো সব তো শস্য, শুধুমাত্র যে সরিষা সেটা কি, সেখান থেকে তেল পাবে তুমি, তাহলে ওয়েল সিড। আচ্ছা পরের স্টেটমেন্ট দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বের করতে বলেছে। আচ্ছা কি বলছে, সাম ডগস আর ব্যাটস, তাহলে সাম ডগ, আমি এখানে ডগ লিখলাম, এখানে ব্যাট করলাম, আমি লিখলাম এটা কি, এটাকে লিখলাম ডগস, এটাকে কি লিখলাম ব্যাটস, হয়েছে। আচ্ছা পরেরটা কি বলছে দেখো, বলছে সাম ব্যাটস আর ক্যাটস, তাহলে আমি কিছু ব্যাটকে ধরলাম কি ক্যাট, কিছু ব্যাট কি আছে ক্যাট আছে, ক্যাট আছে। এবারে দেখো ক্যাটটা আমার এই জায়গাতেও হতে পারতো, বাট আমি ওখানে নেব না, কারণ আমাকে বলা নেই যে ডগ এবং ক্যাটের মধ্যে সম্পর্ক আছে বা এইরকম জায়গায় বসবে, ঠিক আছে, এইরকম জায়গায় বসবে, এটা কিন্তু আমার বলা নেই, তাহলে আমি কেন আঁকবো, আঁকবো না। হলো, এবারে আমি চলে গেলাম কনক্লুশনে, বলছে সাম ডগস আর ক্যাট, সাম ডগস আর ক্যাট কি করে বলবো, বলাও যাবে না যে সাম ডগস আর ক্যাট, ঠিক আছে, বললেই কিন্তু এটা ভুল হয়ে যাবে। আবার এটাও বলা যাবে না যে ডগস এবং ক্যাটের মধ্যে সম্পর্ক নেই বলে, মনে রাখবে দুটোই কিন্তু ভুল, তাহলে সাম ডগস আর ক্যাট এটা অবভিয়াসলি ভুল। পরেরটা দেখি বলছে সাম ক্যাটস আর ডগস, সাম ক্যাটস আর ডগস একই কথা বলছে, তো এটাও তো ভুল, তাহলে কি হবে না অপশন ডি এর মধ্যে দেখতে পাচ্ছ নাইদার ওয়ান নট টু ফলো, তাহলে কোনোটাই কিন্তু ফলো করছে না, এটা হয়ে গেল কি একদম অপশন ডি কিন্তু আমাকে নিতে হবে। 30 নাম্বার যেটা দেওয়া আছে দেখো 36 থেকে 34 2 বিয়োগ, ঠিক আছে, এখানে আবার 4 বিয়োগ আছে, আবার 2, আবার 4 বাদ, আবার তাহলে কি হবে -2 হয়ে যাবে, মানে যেটি হবে এখানে 22 হয়ে যাবে, একদম সিম্পল ভাবে ভাববে। আচ্ছা 31 নাম্বার প্রশ্ন দেখো, আমি সবগুলো রিজনিং বা জিআই যেগুলি ছিল সেগুলো কিন্তু করে দিলাম। এবারে আমরা ম্যাথমেটিক্স আছে আমাদের 10টা, আমরা সেই 10টা ম্যাথের ক্যালকুলেশন কিন্তু করে নিই এবং খুব তাড়াতাড়ি দ্রুত করব তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে বলেছে যে 2, 4, 6, 8টা, মানে এটা বলেছে, বলছে কি বর্গমূলের বর্গমূল, তোমাদের দেখবে রিসেন্টলি পরীক্ষায় যেটা এসেছিল গ্রুপ সি তে, সেটা বর্গের বর্গমূল এসেছিল, ঠিক আছে, বর্গের বর্গমূল, তখন দেখবে ক্যান্সেল আউট হয়ে গেল, দিয়ে সেটাই উত্তর ছিল, মানে 9 কে 9 উত্তর হয়েছিল। বাট এখানে কি বলছে বর্গমূলের বর্গমূল, মানে আমি তাহলে একটু ভালো করে দেখায় আগে, আমি এটাকে ভেঙে নিচ্ছি, মানে আমি কি করছি 1/1 পিছনে কটা শূন্য হবে, 8টা শূন্য হবে, কারণ আমরা দেখলাম কাউন্ট করে নিয়েছি 8 আছে, একের পরে কটা শূন্য, 1 2 3 4 5 6 7 8টা শূন্য হবে, তাহলে এটা বর্গমূল। এরও আবার কি বলছে বর্গমূল করতে, বর্গমূলের বর্গমূল, তাহলে যখন তুমি এটার বর্গমূল করবে, মানে এই বর্গমূলটা যখন করবে, তখন কি হবে, যটা শূন্য আছে তার হাফ হয়ে যায়, মানে তোমার আর 4টা থাকবে, তাহলে একটা আউট হয়ে গেল, এরপরে রয়ে গেছে কি 1 বাই কটা শূন্য, 4টা শূন্য রয়ে গেছে, এই যখন বর্গমূল করবে তখন আবার 2টা কমে যাবে, তাহলে রয়ে গেল কি 1/100, মানে এক কথায় 0.01 কিন্তু উত্তর হয়ে গেল, অপশন এ কিন্তু উত্তর হয়ে গেল, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে, বলছি একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, প্রথম 20 জনের বয়স এটা, পরের 10 জনের বয়স এটা, দিয়ে বলছে সকলের বয়স গড় বয়স কত হবে, তাহলে এভারেজ চেয়েছে, ঠিক আছে, সবার, তাহলে কতজন, প্রথম যে 20 জন ছিল 20 গুণ 11.2 প্লাস 10 গুণ 12.7, তুমি কি করবে, এটাকে ভাগ করতে হবে, টোটাল সংখ্যা 30 জন 30 দিয়ে ভাগ করবে, কারণ নিয়মটাই এটা, এভারেজ বের করতে গেলে সবগুলোকে উপরে এগুলোকে গুণ করে যোগ করতে হয়, যোগ করে 30 দিয়ে ভাগ করে দিতে হয়, মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এবারে কি করব, উপর থেকে আমি 10 কমন নিয়ে নিই, 10 কেন কমন নিচ্ছি বুঝতে পারবে, তাহলে 10 কমন নিলে মানে কি 2 পড়ে থাকছে, তাহলে 2 কে গুণ করে দাও, তাহলে 22.4 হয়ে গেল,
প্লাস কত 12.7, কারণ উপর থেকে আমি কমন নিয়ে নিয়েছি, আমি 10 কমন নিয়ে নিয়েছি, তাই 10টা কিন্তু এদিকে চলে গেছে। আর নিচে পড়ে রইলো কত আমার, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলবে। আচ্ছা নিচে পড়ে আছে কত 30 পড়ে আছে, তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, উপরে যোগ করো, উপরে যোগ করলে কত হচ্ছে 7 4 11 1। আচ্ছা হাতে থাকে 1, 2 দিয়ে 4 একে 5, মানে দশমিক বসে যাবে এখানে। আচ্ছা 2 একে 3, তাহলে 35.1/3 নিচে রয়ে যাচ্ছে, কারণ শূন্য শূন্য কেটে গেছে। এবারে কি করবে, এটাকে 3 দিয়ে জাস্ট ভাগ করে দাও, তাহলে 3 একে 3, পরেরটা আবার 3 একে 3, দশমিক হয়ে গেল 2 1 মানে 21, 3 7 21, তাহলে কত হয়ে গেল 11.7। অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। কিছু নেই, জাস্ট কি করবে, দুটোকে গুণ করে, ঠিক আছে, দুটোকে গুণ করে কি করবে না 2 দিয়ে তুমি ভাগ করে দিবে, সরি দুটোকে গুণ করে 30 দিয়ে ভাগ করে দিবে, যতগুলো সংখ্যা বলবে। পরেরটা দেখে নি কি বলেছে, বলছে এর বেতন বি এর বেতনের 20% কম, তাহলে এ এবং বি, এর বেতন যদি, বি এর বেতন যদি 100 টাকা হয়, এর বেতন হবে 80 টাকা, কারণ বলছে 20% কম। তাহলে কাটো, 20 দিয়েই কেটে দাও, 4 20-তে 80, 5 20-তে 100। এবারে এখন কি বলছে, বলছে বি এর বেতন এর বেতনের তুলনায় কত বেশি, তাহলে বি এর বেতন কত বেশি, 1 বেশি, কার তুলনায়, বলছে এ এর তুলনায়, তাহলে এ কে নিচে রাখবো ইন্টু 100, কত হবে 4 25-এ 100 হয়ে যাবে, তাহলে 25% কিন্তু উত্তর হয়ে যাবে, অপশন এ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে, বলছে একটি জিনিস 336 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে 9% ক্ষতিতে, মানে সে বিক্রি করছে 91%, 91%-এর মান কত দেওয়া আছে 364, 10% লাভে বিক্রি করবে সে, তাহলে 110-এ বিক্রি করবে, 110%-এ বিক্রি করলে তাহলে কত হবে 364/91 গুণ 110। এবারে এটাকে কাটাকাটি করলেই কিন্তু অঙ্ক তোমার হয়ে যাবে। কাটো, সিম্পল ভাবে যদি আমরা কাটি, দেখো এটা দেখতে পাচ্ছি প্লেন, যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 1 কে 4, 4 9 36, মানে ডাইরেক্ট 4 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 4 1 কে 4, 4 1 কে 4 0, মানে 440। অপশন এ হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। একদম সিম্পল ভাবে করবে, দেখবে ইজিলি তুমি করে আসতে পারবে। পরের প্রশ্নটি কি আছে দেখে নিই আমরা। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত, ফাদার এবং সনের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:3, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে কত 7:5। তাহলে দেখো 10 বছর পরে, তাহলে এটা বর্তমান, 10 বছর পরে মানে গ্যাপটা 10, মনে রাখবে 10 বছর পরে কি বলেছে অনুপাত 7:5 বলেছে। আচ্ছা আমরা আগে দেখি প্রত্যেকটাই কত হচ্ছে না 2, দেখো ডিফারেন্স কত 2, এর মধ্যে ডিফারেন্স কত আছে 2, তাহলে 2 ইউনিটের মানটা কত 10 বছর। তাহলে বলছে পিতার বর্তমান বয়স কত, তাহলে 5 ইউনিটের মান আমাকে বের করতে হবে, তাহলে 10/2 গুণ 5, তাহলে এই 5 2 মানে 5 5-এ 25 উত্তর হয়ে যাচ্ছে না 25, কাটাকাটি করে দিবি, সিম্পল একদম ইজি আছে। আচ্ছা বলছে কয়লার দাম যদি 20% বৃদ্ধি পায়, 20% কয়লার দাম বৃদ্ধি পেয়েছে প্লাস আর কি, তাহলে কত 20% মানে 1/5, মানে 5 ছিল দাম হয়ে গেছে কত 6। বলছে তাহলে পরিবারের ব্যবহার কত কমাতে হবে, কত কমাতে হবে বলতো 1 কমাতে হবে, 6 থেকে 1 কমাতে হবে, তাহলে ইন্টু 100। এটা মনে রাখবে 1/6 হলে কি হয় 16 2/3 কিন্তু উত্তর হয়ে যায়, তাহলে অপশন সি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো পরেরটা আমরা দেখে নিই। দুটি সংখ্যা দেওয়া আছে, তার অনুপাত 2:3, তাদের লসাগু বলছে 54, এদের লসাগু কত আগে বলতো দেখি, এলসিএম কত, এদের এলসিএম কত, এলসিএম দেখো 6 ইউনিট, এই 6 ইউনিটের মান দেওয়া আছে 54। বলছে তাদের যোগফল কত, যোগফল করলে কত হবে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের মান কত, 3 দিয়ে যোগ করলে তো 5 দেখতে পাচ্ছি না, তাহলে কি করে হয়েছে 6 9 54, তাহলে এর সঙ্গে 9 গুণ করে দাও, 5 9 45 হয়ে যাবে, 45 কিন্তু উত্তর হয়ে যাবে। একদম সহজ ভাবে করছি আমি, যাতে সবাই বুঝতে পারো এবং ইজিলি তোমরা পরীক্ষায় করে আসতে পারো এবং ফুল মার্কস পেতে পারো পরীক্ষার হলে। আচ্ছা আচ্ছা বলছে এ বি সি ডি এদের কর্মদক্ষতার অনুপাত দেওয়া আছে, এটা তারা একসঙ্গে যদি 10 দিন কাজ করতে পারে, বলছে তারা যদি একত্রে 10 দিন কাজটি করতে পারে, তারা কাজটাকে কমপ্লিট করতে তাদের সময় লাগে কতদিন 10 দিন লাগে। টোটাল কাজ কি, টোটাল কাজে মনে রাখবে কি হয়, টোটাল কাজ টোটাল ওয়ার্ক সমান কি হয় না এফিসিয়েন্সি ইনটু
টাইম, এটা হচ্ছে মনে রাখতে হবে তোমাদের। বলো তাহলে এফিসিয়েন্সি কত দেওয়া আছে, সবগুলোকে যোগ করে দাও, 7 7 14, তাহলে 14 × 10, এটা হচ্ছে কি মোট কাজ। এবার এই মোট কাজকে বলছে কে করবে, এ অ্যালোন, এ একা করবে। এ একা কত কাজ করবে না 30% কাজ করবে। ইন হাউ মেনি ডেজ, কত ডে তার সময় লাগবে 30% কাজ করতে। তাহলে এই 14 × 10 এর 30%, মানে কি 30/100 কাজ করতে। বলছে বিয়ে এর কত সময় লাগবে, তাহলে এর এফিসিয়েন্সি কত ছিল 2, তাহলে নিচে ভাগ করব 2 দিয়ে। ঠিক আছে, তাহলে এটা আমি কি পেলাম, টাইম অফ এ, এর কত সময় লাগবে 30% কাজ করতে। বাস এটাকে 0 0 কাটাকাটি এবারে করে দাও, আর কিছু না, 0 0 কেটে দিলাম। এবারে দেখো দেখতে পাচ্ছি এটাকে কাটা যাবে 7 দিয়ে, তাহলে 3 7 21 উত্তর হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। দেখো সবই কিন্তু আমি সহজ ভাবে করাচ্ছি, কোনো কঠিন ভাবে করাচ্ছি না, একদম সিম্পল ওয়েতে কিন্তু করাচ্ছি। ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাতে আমি দেখবে আজকে একটা ইউটিউবে ক্লাস দিয়েছি। ক্রমিক সমানুপাতের নিয়ম বলেছি তোমাদের, যে মাঝেরটা, ঠিক আছে, যদি ক্রমিক সমানুপাতি হয় এটা, তাহলে কি বলতো, বলেছিলাম মনে করো যে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়, মানে সেকেন্ড ইন্টু থার্ড, এটা হচ্ছে কি বলতো ফর্মুলা, সূত্র আর কি। তো এখানে তো তোমাদের বলবে স্যার তো এখানে তো 3টা দেওয়া আছে, 4টা তো দেওয়া নেই। ইয়েস, এটা দুবার ধরতে হবে তোমাকে, ঠিক আছে, যখনই সমানুপাত হয়ে যাবে এটা, তখন কিন্তু এটা দুবার ধরতে হবে। তাহলে দেখো এবার বলছে এক্স এর মান কি হতে পারে, আমি এটাকে অপশন টেস্ট করব। আমি যদি ধরি এটাকে মান 0 যদি ধরি, তাহলে কত হচ্ছে, এদিকে 2 হচ্ছে, ওইদিকে কত হচ্ছে 26, আর ওইদিকে কত হচ্ছে 8 × 8, 0 ধরলে তাহলে 8 8 64, 26 দুগুণে 26 দুগুণে কিন্তু 64 নয়, তাহলে আমি এটা অপশন কেটে দিলাম। এক ধরি, যদি এক ধরি তাহলে দেখো 2 1 3 হয়ে যাচ্ছে, আর ওইদিকে দেখো মানে 2 1 3 হয়ে যাচ্ছে, এদিকে কত 26 1 27 হয়ে যাচ্ছে, তাহলে 3 এবং 27, 3 এবং 87 81, ঠিক আছে। আচ্ছা যদি এটা এক ধরেছি তাহলে এখানে দেখো 9 হচ্ছে, এটাও 9 হচ্ছে, মানে আমি যখন 0 ধরলাম তখন এই মানটা, যখন আমি এক ধরলাম তখন দেখো এদিকেও 81, ওইদিকেও কিন্তু 81, তাহলে দেখতে পেয়ে গেছি মিলে গেছে উত্তর। তাহলে অপশন বি উত্তর হবে, আর দেখার দরকার নেই, যখনই উত্তর মিলে যাবে তখন সেটাই করে দিয়ে বেরিয়ে যাবে। লাস্ট অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক, এবং মক টেস্টটা তোমরা অবশ্যই জানাবে কেমন লেগেছে, যদি ওটা লাস্ট মক। এর পরে আমি তোমাদের নতুন কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছি, এবং দেখবে তোমরা তোমাদের সঙ্গে তোমার প্রিপারেশনকে একদম বুস্ট করার জন্য আমি কিন্তু একটা ব্যাচও লঞ্চ করেছি, সেই স্পেশাল ব্যাচ যেটা ডাব্লিউবিসিএস এর ব্যাচ, এবং অন্যান্য যে এক্সাম এই ডাব্লিউবিসিএস পুলিশের বা এসএসসির প্রাইমারি, ঠিক আছে, মানে সমস্ত পরীক্ষাকে এক্সাম বেস করে আমি একটা ব্যাচ লঞ্চ করেছি। যদিও প্রাইমারি সিলেবাসটা অন্যরকম, বাকিগুলো সব ধরতে পারো একই টাইপের, যেমন ডাব্লিউবিসিএস, এসএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অল কম্পিটিটিভ যে এক্সাম আছে। তো তার জন্য তোমরা এই নাম্বারে 7872141322 তে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আচ্ছা এবার তোমরা আমি অঙ্কটা আগে করিয়ে দিই, তারপরে তোমাদের বাকিটা বলছি। বলছে 6000 টাকা দুটি ভাগে ভাগ বিভক্ত করা হলো, যাতে প্রথম অংশ 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশে 4% হারে 10 বছরের সুদ সমান হয়। যখনই বলবে সেম ইন্টারেস্ট, ঠিক আছে, সেম ইন্টারেস্ট, তো একটি ফর্মুলা মনে রাখতে হবে কি না 1/, ঠিক আছে, যখনই সেম ইন্টারেস্ট বলবে 1/R1T1, ঠিক আছে, R1T1 is to 1/R2T2, এই ফর্মুলাটি মনে রাখতে হবে। তাহলে 1/R1 এর মান কত 10 গুণিত 2 সমানুপাত চিহ্ন, তাহলে 1/4 গুণ কত আছে 10। তাহলে এবারে তোমরা এখান থেকে জাস্ট কি করবে, তাহলে একের এটাকে 20 করে দিতে পারো, সমস্যা নেই, না করলেও কাটলেও কাটাকাটি হয়ে যাবে এমনি, ঠিক আছে, ডাইরেক্ট কাটাকাটিও করা যায়। এবার এটাকে তুমি গুণ করে দাও, এটাকে গুণ করলে দেখো উল্টে যাবে, তাহলে কত হবে 4 গুণিত 10, নিচে 1 হয়ে গেল, কাটো, ঠিক আছে, 2 2 দুগুণে 4 মানে কত হলো 2:1 হয়ে গেল, 2/1 মানে 2:1। এবারে এই 3 ইউনিটের মানটা কত দেওয়া আছে, দুটাকে যোগ করলে কত 3 ইউনিট হচ্ছে, 3 ইউনিটের মান হচ্ছে 6000 টাকা, 6000 টাকা। 2 ইউনিটের মান কত হবে, তাহলে 2 ইউনিটের মান নিশ্চয়ই 4000 টাকা হবে, আর 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান 2000 টাকা হয়ে যাবে। তাহলে অপশন এ হয়ে গেল এর সঠিক উত্তর। এই ছিল আজকের একটা মক টেস্ট, ফুল মক টেস্ট তোমাদের আলোচনা করে দিলাম। তোমরা এটাকে যারা মক টেস্ট হিসাবে দিতে চাইছো তাদের আবার বলবো, তারা
টেলিগ্রাম যুক্ত হয়ে যে সেখান থেকে তোমরা পিডিএফ প্রিন্ট আউট করে নিজেরা কিন্তু মক টেস্ট দিতে পারো। এবং প্রত্যেককে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। আজকে এটাই তোমাদের লাস্ট ক্লাস। এরপরে আমি তোমাদের নতুন অ্যানাউন্সমেন্ট যেটা করব, ইউটিউবে ফ্রি ক্লাস কিভাবে দেব সবকিছু আলোচনা হবে। আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।